তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের সদ্য গঠিত প্রতিরক্ষা জোটের পরিধি বাড়াতে চায় আঙ্কারা। আঞ্চলিক কর্মকর্তারা বলছেন, সম্মিলিত প্রতিরোধের শক্তিশালী মাধ্যম হিসেবে পর্যায়ক্রমে অন্যান্য দেশকেও এই জোটে অন্তর্ভুক্ত করা হতে পারে। এই জোটে পরবর্তী সময়ে আর কোন কোন দেশ যুক্ত হতে পারে এবং জোটের সম্প্রসারণ পুরো অঞ্চলের সুরক্ষায় কী ধরনের প্রভাব ফেলবে? দর্শক, এই নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত আছেন নিরাপত্তা বিশ্লেষক লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ কামরুজ্জামান এবং সিনিয়র সাংবাদিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক সিরাজুল ইসলাম। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি সংবাদ যোগে। আমি শুরুতেই মোহাম্মদ কামরুজ্জামান আপনার কাছে একটু জানতে চাইব, সেটা হচ্ছে এই যে তিন দেশের একটি জোট, এর প্রয়োজনটা আসলে কি, কেন এই জোট? মিস মৌতুসী, আপনাকে এবং জনাব সিরাজুল ইসলাম ভাই সহ ৭১ টেলিভিশনের সকল দর্শক শ্রোতাদের সালাম জানিয়ে আপনার প্রশ্নের উত্তরে আমি বলবো, এই যে চুক্তি একটা হলো ৭ই আগস্ট শুক্রবারে, এই জাস্ট ৫ দিন আগে, এটা আপনার তিনটা দেশ এটা চুক্তি করেছে মক্কায় বসে, পবিত্র নগরী। এটা হলো পাকিস্তান, টার্কি এবং আপনার সৌদি আরব। তো এই চুক্তির ব্যাপারে আমি বলবো যে আপনারা জানেন নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন নামে একটি অর্গানাইজেশন আছে, মিলিটারি চুক্তি ওইটা। এটা আপনার নেটো এবং এটার ৫ নম্বর ধারায় যেই কথা বলা আছে যে এই চুক্তিভুক্ত ৩২টা দেশের কোনো দেশে যদি আক্রমণ হয়, এটাকে ধরে নেওয়া হবে যে ৩২ দেশে আক্রমণ হয়েছে। সেই একইভাবে এই যে তিন দেশের চুক্তি হয়েছে, এটা আপনার মক্কা জয়েন্ট ডিফেন্স এগ্রিমেন্ট 2026 ৭ই আগস্টে সাইন হয়েছে। ওখানেও একই কথা বলা হয়েছে যে এই তিন দেশের উপরে যদি কোনো আক্রমণ হয়, এটা ধরে নেওয়া হবে যে এই আক্রমণ তিন দেশের উপরই হয়েছে এবং তারা সম্মিলিতভাবে শত্রুকে মোকাবেলা করবে। তো এটা আরেকটু আমি ব্যাকগ্রাউন্ডে যাই। এই যে মক্কা নগরীতে এই যে চুক্তি, এটার একটা ঐতিহাসিক অত্যন্ত একটা গুরুত্ব রয়ে গেছে। পবিত্র কোরআনে ৩টি সূরায়, কমপক্ষে ৩টি সূরায় এই মক্কার কথা এসছে। এর মধ্যে সূরা আল ইমরান ৩ নম্বর সূরা, ৯৬ নম্বর আয়াত। তারপরে আপনার সূরা আল আনাম, এটা ৬ নম্বর সূরা, ৯২ নম্বর আয়াত। আর ৪৮ নম্বর সূরা, সূরা ফাত মানে বিজয়, এটার ২৪ নম্বর আয়াত। এখানে মক্কাকে বলা হয়েছে দি ফার্স্ট প্লেস অফ ওয়ারশিপ পৃথিবীতে, আর মানে আল্লাহকে করার জন্য প্রথম প্লেস। ২ নম্বরে বলা হয়েছে মক্কা ইজ দি মাদার অফ অল সেটেলমেন্ট, উল কুরআন, উম্মুল কুরা। আর ৩ নম্বর যেটা বললাম সূরা ফাত, ওখানে বলা হয়েছে যে হুদায়বিয়ার সন্ধি নিয়ে, এটা ৬২৮ খ্রিস্টাব্দে যে সন্ধি হয়েছিল, ওইখানে যে চুক্তি হয়েছিল, ওইখানে আল্লাহ বলেছেন যে এই চুক্তি নিয়ে অনেকেই অনেক কিছু ভাববে, বাট জয় মুসলমানদের জন্য সুনিশ্চিত। তো এই যে চুক্তি হলো, অনেকেই হয়তো ভাবতে পারে যে এটা ইরানের বিপক্ষে, ইসরায়েলের পক্ষে, কিন্তু আল্লাহই ভালো জানেন যে এই চুক্তি হয়তো বা সকল মুসলিম উম্মাকে, তার চিরশত্রুকে ঘায়েল করার জন্য এই চুক্তি হয়েছে বলে আমি মনে করছি। জি, বুঝতে পেরেছি। সিরাজুল ইসলাম, আপনার কাছে একটু জানতে চাই যে বলা হচ্ছিল যে মিশর আবার এই জোটে যুক্ত হতে পারে এবং পাশাপাশি আরও অনেক দেশেরও এই জোটে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। মিশর যোগ দিলে এই জোটটির গুরুত্ব কতটা বাড়বে, আর কোন কোন দেশ আসলে যুক্ত হতে পারে, আপনার কি ধারণা? ধন্যবাদ মৌটুসী, ধন্যবাদ ৭১ টেলিভিশনের সমস্ত দর্শক শ্রোতা এবং যারা পেছন থেকে কারিগরি সহায়তা দিচ্ছেন, তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনি যে প্রশ্ন করলেন সে প্রশ্নের জবাবে বলবো যে মিশর যদি যুক্ত হয় এই জোটে, নিশ্চয়ই সামরিক দিক দিয়ে একটা বড় শক্তি আরো যুক্ত হয়, তাতে এই জোটের পরিধি বেড়ে যায়, এই জোটের সামরিক শক্তি বাড়ে, এই জোটের গুরুত্বও বাড়ে। কিন্তু বাস্তবতা হচ্ছে যে এই যে মক্কা জোট এবং এটাকে নিয়ে যে জল্পনা আছে যে এটা ইসলামিক নেটো জোট কিনা, এটা মুসলিম নেটো জোট কিনা, এবং এই জোট আসলে করবেটা কি, মুসলমানদের স্বার্থ রক্ষা করবে, আমেরিকার বিরুদ্ধে লড়াই করবে, নাকি মধ্যপ্রাচ্য অঞ্চলে যে সমস্ত সংগঠন গোষ্ঠী সৌদি আরবের বিরুদ্ধে কাজ করছে, যেমন ইয়েমেনের হুতিরা, ইরাকের রেজিস্ট্যান্স ফোর্স, তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে, নাকি এই জোট কোনো এক সময় ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে, নাকি এই জোট কোনো এক সময় ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করবে, এরকম নানান রকমের প্রশ্ন আছে। বাট ফর দ্য টাইমিং, একদম এই মুহূর্তে যেটা সবচেয়ে বেশি গুরুত্ব, সেটি হচ্ছে
যে এখন আমেরিকার সাথে ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধ চলছে। এই যুদ্ধের প্রেক্ষাপটে আমরা এই যুদ্ধের ধারাবাহিকতায় আজকে আমরা দেখতে পাচ্ছি যে আমেরিকা এবং ইসরায়েল কিন্তু ইরানের বিরুদ্ধে বিজয়ী হতে হিমশিম খাচ্ছে, বরং তারা এখন যে সমস্ত লক্ষ্য নিয়ে এই যুদ্ধ শুরু করেছিল সেই লক্ষ্যগুলো আর অর্জন করতে পারছে না। এইরকম একটা প্রেক্ষাপটে আমেরিকাকে এই মধ্যপ্রাচ্য অঞ্চল থেকে সরে যাওয়ার প্রশ্ন আছে। যদি আমেরিকা সরে যায় তাহলে দীর্ঘদিন ধরে সৌদি আরব থেকে শুরু করে উপসাগরীয় অঞ্চল বা আরব অঞ্চলের বহু দেশকে নিরাপত্তা দিচ্ছিল বলে দাবি করছিল আমেরিকা, তাহলে সৌদি আরব এবং অন্য দেশের নিরাপত্তার কি হবে? আমেরিকা যদি চলে যায় তাহলে এই জায়গায় সৌদি আরব তুরস্ক এবং পাকিস্তানকে ডেকে সেই নিরাপত্তা বা ভয় বা যে গ্যাপটা তৈরি হচ্ছে সেই গ্যাপটা পূরণের চেষ্টা করছে কিনা, ভয় থেকে বাঁচার চেষ্টা করছে কিনা, নিরাপত্তা পাওয়ার চেষ্টা করছে কিনা, এটা একটা ব্যাপার। অবশ্যই ইরান এখানে বলেছে যে তাদের জন্য কোনো মাথা ব্যথার কারণ নাই এই জোট, কিন্তু প্রশ্ন হচ্ছে যে সৌদি আরব যেখানে এবং যাদের সাথে আমেরিকার এত এত ভালো সম্পর্ক, এবং ইসরায়েলের সাথেও সম্পর্ক খারাপ নয়, বিশেষ করে আরব অনেকগুলো দেশের, এবং মিশরের সাথে তুরস্কের সাথে, দুই দেশের সাথে কিন্তু ইসরায়েলের চুক্তি আছে, নেই শুধু পাকিস্তানের সাথে, তাহলে আসলে এই জোট কার স্বার্থ রক্ষা করবে? হ্যাঁ, একটা কথা একদম নিশ্চিতভাবে বলা যায় যে শর্ত এখানে রাখা হয়েছে, যে ক্লজ রাখা হয়েছে যে এক দেশ আক্রান্ত হলে সবাই আক্রান্ত হয়েছে বলে ধরে নেবে। ব্যাপারটা যদি সেই রকম হয় তাহলে যদি ভারতের সাথে পাকিস্তানের কখনো সংঘাত সংঘর্ষ লাগে, যুদ্ধ শুরু হয়, তাহলে কিন্তু ওই জোট সবাই এসে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়তো তখন বাধ্য হবে। এবং এই বিষয়টা খুব বেশি একটা অস্বাভাবিক নয় এই কারণে 1947 সালে ভারত এবং পাকিস্তান আলাদা হওয়ার পরে, অর্থাৎ দুই অংশ স্বাধীন হওয়ার পরে ভারতের সাথে এই পর্যন্ত পাকিস্তানের কম বেশি ছোট বড় 5টা যুদ্ধ হয়েছে। 5টা, খুব সাধারণ ব্যাপার না। এই গত বছরেও কিন্তু 5-6 দিনের একটা যুদ্ধ হয়েছে। তো সবকিছু মিলে যদি ভারতের সাথে পাকিস্তানের সংঘাত লাগে তাহলে এই জোট কিন্তু আসতে বাধ্য। তখন ভারতের জন্য সবচেয়ে বেশি সংকটের কারণ হয়ে যাবে। মধ্যপ্রাচ্যে হয়তো এই সংকটটা খুব বেশি একটা তৈরি হবে না, কারণ পাকিস্তান, তুরস্ক, ইরান এই 3টা দেশ একদম সরাসরি মানে ভৌগোলিকভাবে মানে ভূমি ল্যান্ড সীমান্ত দিয়ে কানেক্টেড। তুরস্ক ইরানের পশ্চিমে আর পাকিস্তান ইরানের দক্ষিণ পূর্বে। সেক্ষেত্রে এরা কোনো না কোনো ভাবে ম্যানেজ করে নেবে, সংঘাতে জড়াবে না। সৌদি আরব চাইলেও হয়তো জড়াতে দেবে না, এরা হয়তো জোট করলো, কিন্তু মানে সৌদি আরবের হয়তো প্রত্যাশা পূরণ করবে না। কারণ আমরা এরই মধ্যে সৌদি আরবের সাথে ইয়েমেনের হুতিদের সংঘাত দেখছি, কিন্তু সৌদি আরবের হয়ে কেউ যে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে এমন কিন্তু ঘটেনি, এবং ইরান বলছে যে এটা আমাদের কোনো সংকটের কারণ না। এইরকম একটা প্রেক্ষাপটে এই জোট তৈরি হলো। জি, আমি আপনার কাছে ফিরবো সিরাজুল ইসলাম, আপনার কাছে ফিরবো। আরেকটা এখন শেষ করে দিচ্ছি। মালয়েশিয়া যুক্ত হতে পারে, ইন্দোনেশিয়াও যুক্ত হতে পারে, যথেষ্ট সম্ভাবনা আছে এই জোটে। এছাড়া খুব দ্রুতই যুক্ত হতে পারে সম্ভবত কুয়েত। জি, মোহাম্মদ কামরুজ্জামান, আপনার কাছে একটু জানতে চাই যে এটা যদি ইরান বিরোধী না হয় তাহলে ইরানকে বাদ দিয়ে কেন এই জোট? না, এটা তো মাত্র শুরু হলো। পরবর্তীতে আমরা এর আগে ইসলামিক দেশগুলোর ওআইসি দেখেছি, মানে দিনে দিনে কিন্তু সংখ্যা বাড়তেই পারে। আমরা সার্ক দেখেছি, বাট এগুলা মানে এই যে চুক্তি, এটা কিন্তু পুরোপুরি ডিফেন্স নিয়ে। তো ইরান আমি ওই যে হুদাইবিয়া সন্ধির কথা বলেছিলাম, হুদাইবিয়া সন্ধি যখন হয় পবিত্র কোরআনে এটা নিয়ে একটা আয়াত এসছে, 48 নম্বর সূরা ফাত, এবং ওটার 24 নম্বর আয়াত। ওখানে আল্লাহ বলেছেন যে অনেক চুক্তি নিয়ে মানুষ অনেক রকম ভাবে, বাট এই চুক্তি আলটিমেটলি এটা মানে মুসলমান বা বিশ্বাসীদের জয়ে এটা কাজ করে। তো আপনার এখানে ইরান, যদিও মানে অনেকেই ভাবছে যে এই চুক্তির পিছনে আমেরিকা, ইসরায়েল আছে এবং এটা ইরানকে ফেস করার জন্য, বাট ইরান পরোক্ষভাবে বা হয়তো কোনো কিছুদিন পর প্রত্যক্ষভাবে এটার বেনিফিশিয়ারি হতে পারে। তো এটার মধ্যে মেম্বারশিপ নেওয়ার জন্য অলরেডি আমরা শুনছি যে ইজিপ্ট হয়তো বা 4র্থ মেম্বার হবে। এরপরে সিরাজুল ইসলাম ভাই যে বললেন মধ্যপ্রাচ্যের আরও যে দেশগুলো আছে, এই যে গালফ কান্ট্রি যেগুলো আছে,
কুয়েত, কাতার, বাহরাইন এগুলো তো আছে। তো এগুলোর জোট হওয়া মানে এই না যে এটা মানে ইরানের স্বার্থের বিপক্ষে যাবে অথবা আগ্রাসী ইসরায়েলের পক্ষে যাবে। এটা ওই আমি সেই আবার কোরআনের কথা বলে মুসলমানদের পবিত্র ভূমি মক্কা, এই মক্কার ইয়ের জন্য আল্লাহ তাআলা সরাসরি হয়তোবা এমন একটা মানে মেকানিজম উনি তৈরি করে দিচ্ছেন বা দিয়েছেন, যেটা দিয়ে হয়তোবা আমাদের ওভারঅল ইসলামিক কান্ট্রিগুলোর মানে বিজয় ভবিষ্যতে সুনিশ্চিত হবে। জি, তাহলে এই যে জোট নিয়ে তো এখন ইরান বলছে যে তারা উদ্বিগ্ন নয়, তবে পরবর্তীতে যদি ইরান বা অন্য কোনো আঞ্চলিক দেশ আসলে এই জোটকে হুমকি হিসেবে দেখে, তাহলে নিরাপত্তা বাড়বে বা অভ্যন্তরীণভাবে এই দেশগুলোর মধ্যে আসলে যুদ্ধে জড়িয়ে পড়ার সম্ভাবনাটা কতটুকু? সিরাজুল ইসলাম। যদি হুমকি দেখা দিলে তো যুদ্ধে জড়িয়ে পড়ার প্রশ্ন থাকে, কিন্তু আমি যেটা মনে করছি যে এখানে ইরানের জড়িয়ে পড়ার আশঙ্কাটা আমি এখনো খুব একটা বেশি দেখছি না, এই কারণে যে ইরান যুদ্ধে যেমন পারদর্শিতা দেখিয়েছে, এর আগে বহু বছর ধরে বহু যুগ ধরে ইরান ডিপ্লোমেসিতে পারদর্শিতা দেখিয়ে এসেছে। এবং আপনি খেয়াল করে থাকবেন যে আমেরিকা যখন ইরানের সাথে ডিপ্লোমেসিতে পারেনি, তখনই তারা যুদ্ধের আশ্রয় নিয়েছে। কেমন? অর্থাৎ ইরানের সাথে ডিপ্লোমেসিতেও পারেনি, আপনারা যুদ্ধেও পারছে না। এমনকি নিষেধাজ্ঞা যে আরোপ করেছিল, সেই নিষেধাজ্ঞা আরোপ করেও কিন্তু ইরানকে ঠেকাতে পারে। তাই ইরানের যখন এইরকম ব্রিলিয়ান্ট কিছু ব্যক্তি আছে বা এইরকম ব্রিলিয়ান্ট ইনস্টিটিউশন গড়ে উঠেছে, তখন মধ্যপ্রাচ্যে এইরকম জোট গঠনের পরে যদি কখনো মধ্যপ্রাচ্যের কোনো ইস্যুতে এমন সংকট তৈরি হয় যেখানে সংঘাত অনিবার্য হয়ে উঠছে, সেই জায়গায় ডেফিনেটলি আপনার এই যে ইরান বা আরো কিছু দেশ আছে, তারা কূটনৈতিক প্রক্রিয়ায় সমাধানের চেষ্টা করবে এবং কূটনীতিই হবে সেখানকার বড় আশ্রয়স্থল। একটা কথা খেয়াল করবেন, সিরিয়া ইস্যুতে কিন্তু ইরান এবং তুরস্কের অবস্থান একেবারে সম্পূর্ণ ভিন্ন ছিল। এবং এত বছর ধরে 1979 সালে ইরানের বিপ্লব হওয়ার পর আরব দেশগুলোর সাথে তো ইরানের সম্পর্ক অস্বাভাবিক ছিল, এমনকি ইরানের সাথে আমেরিকা ইরাকের যুদ্ধ পর্যন্ত লাগিয়ে দিয়েছিল। কিন্তু সৌদি আরব বা আদার কোনো দেশের সাথে কিন্তু ইরানের যুদ্ধ হয়নি। এমনকি ইসরায়েলের সাথে এত কিছু এই 1-1.5 বছরের আগে এখনো পর্যন্ত যুদ্ধ হয়নি। নট অনলি দ্যাট, এই যে আরব দেশগুলোতে এখন যে যাদের ঘাঁটি মাটি ব্যবহার করে আমেরিকা যুদ্ধ করছে, তাদের বিরুদ্ধে সরাসরি কিন্তু ইরান এখনো হামলা করেনি। ইরান হামলা যেখানে করছে শুধুমাত্র মার্কিন ঘাঁটিগুলোতে। সেক্ষেত্রে রাষ্ট্র কুয়েত, রাষ্ট্র সৌদি আরব, রাষ্ট্র কাতার, রাষ্ট্র সংযুক্ত আরব আমিরাত, এদের বিরুদ্ধে কিন্তু এখনো যুদ্ধে চড়েনি। এখনই কিন্তু ইরান ধৈর্যের পরিচয় দিচ্ছে। সিরিয়া ইস্যুতে বলছিলাম যে তুরস্কের অবস্থান ছিল বাশার আসাদ সরকারের বিপক্ষে, আর ইরানের অবস্থান ছিল বাশার আসাদ সরকারের পক্ষে। তো তারপরেও তুরস্কের সাথে কিন্তু ইরানের কোনো কূটনৈতিক টানাপোড়েনও তৈরি হয়। এমনকি 2016 সালে যখন সিরিয়া ইস্যু একদম মানে হট, প্রচন্ড রকমের উত্তপ্ত সিরিয়া, তখন তুরস্কে যে সামরিক অভ্যুত্থানের একটা চেষ্টা হয়েছিল, তখন ইরান প্রচন্ডভাবে সহযোগিতা করেছে এরদোগান সরকারকে ওই সামরিক অভ্যুত্থান যাতে না সংগঠিত হয় সেই জন্য তথ্য দিয়ে, কারণ একদম পাশের দেশ তো ইরান, ব্যাপকভাবে তথ্য দিয়ে এরদোগান সরকারকে বাঁচানোর চেষ্টা করেছে। কেমন? তো আমি মনে করি, এবং এই দেখেন এত কিছুর পরেও পাকিস্তানের সাথে কিন্তু আজ পর্যন্ত ইরানের কোনো সংঘাত, যুদ্ধ, কোনো কিছু হয়নি। জি, আপনি বলছিলেন কিছুক্ষণ আগে যে সৌদি আরবকে আমেরিকা নিরাপত্তা দিচ্ছে। এখন এই জোটের পর পরবর্তী সময়ে আমেরিকা এবং ইসরায়েলের এই দেশগুলো নিয়ে আসলে সমীকরণটা কি হবে? এই দেশগুলো নিয়ে শুধু সমীকরণ না, টোটাল মধ্যপ্রাচ্য নিয়ে তাদের সমীকরণ নিয়ে ভাবতে হবে। কারণ হচ্ছে কি, যে যা পরিস্থিতি, গতকালকেই খবর দেখলাম, আমি আজকেও দেখলাম, ডোনাল্ড ট্রাম্প বলেছেন কি যে আমার আর পরমাণু চুক্তির দরকার নেই, হরমুজ প্রণালী খুলে দিলেই আমরা বিজয় ঘোষণা করে চলে যাব। এবং আমরা এ খবরও পাচ্ছি যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে আমেরিকা তাদের সেনা সরাতে এবং ঘাঁটি মাটি এগুলো সব সরিয়ে নিচ্ছে। বহু জায়গা থেকে বিমান, অনেক কিছু থার্ড পেট্রিয়ট এগুলো সরিয়ে দিচ্ছে। তো যদি আমেরিকা এখান থেকে চলে যায়, এবং চলে যেতে বাধ্য হবে, ইরানের এখন এক দফা দাবিতে এসে পৌঁছাচ্ছে যে আমেরিকা এই মধ্যপ্রাচ্য থেকে চলে যাবে, তাদের সেনা সরিয়ে নিতে হবে, না সরালে হরমুজ খুলবে না, এরকম একটা পর্যায়ে যাচ্ছে ইরান।
তা যদি তাই হয় এবং ইরান আমেরিকা যদি এই অঞ্চল থেকে তাদের সেনা প্রত্যাহার করে নিতে বাধ্য হয়, তখন ইসরায়েল পড়বে সবচেয়ে বিপদে, কারণ ইসরায়েল ইরানের সাথে টিকতে পারবে না। তখন মধ্যপ্রাচ্যের টোটাল সমীকরণ পাল্টে যাবে, শুধু আরব দেশগুলো না। আরব দেশগুলো তখন এই জোটকে কেন্দ্র করে তারা একটা নিরাপত্তা বলয় নিজেরা গড়ে তোলার চেষ্টা করবে, এবং এর ভেতরে কূটনৈতিক উদ্যোগের মধ্য দিয়ে ইরানের সাথে এই টোটাল জোটের একটা চুক্তি হতে পারে। হয়তো ইরান এই জোটে যুক্ত হবে না, বাট টোটাল জোটের সাথে একটা চুক্তি হতে পারে, নন অ্যাগ্রেশন ট্রিটি, যে তোমরাও আমার বিরুদ্ধে আগ্রাসন চালাবে না, আমরাও তোমাদের বিরুদ্ধে কোনো আগ্রাসন চালাবো না। মধ্যপ্রাচ্যের হরমুজের পারস্য উপসাগরের কোনো সংকট আসলে আমরা সেটা কূটনৈতিক আলাপ আলোচনার মধ্য দিয়ে, সংলাপের মধ্য দিয়ে আমরা সেগুলো সমাধান করবো, বাট যুদ্ধ আমাদের প্রধান মাধ্যম হবে না। এরকম একটা চুক্তি যদি হয়, তখন আরব দেশগুলোর সাথে আরো ইরানের বা তুরস্ক, পাকিস্তান প্লাস এই জোট, এদের সাথে ইরানের একটা শান্তিপূর্ণ সহাবস্থান তৈরি হতে পারে। বাট একটা কথা শিওর, ইরানের সাথে কখনোই ইসরায়েলের শান্তিপূর্ণ সহাবস্থান হবে না, এবং যদি তখন আমেরিকা মধ্যপ্রাচ্যে না থাকে, তাহলে ইসরায়েল অস্তিত্বের সংকটে পড়বে। জি, সমীকরণটা মোহাম্মদ এইরকম কামরুজ্জামান, আপনার কাছে একটু জানতে চাইবো, এই যে সৌদি আরবের একটি জোট এবং এটিতে যোগ দিলেও পাকিস্তান এবং তুরস্কের আসলে স্বার্থটা কি এই জোটে যুক্ত হওয়ার পেছনে? এখানে আমরা জানি যে পররাষ্ট্র নীতিতে একটা কথা বলা আছে, দেয়ার ইজ নো পার্মানেন্ট ফ্রেন্ড, নো পার্মানেন্ট এনিমি, অনলি পার্মানেন্ট ইজ ইয়োর ইন্টারেস্ট। অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্কে আমাদের বন্ধুত্ব বা শত্রুতা এগুলো ক্ষণস্থায়ী, স্থায়ী হলো আমাদের মানে দেশের ইন্টারেস্ট, জাতির ইন্টারেস্ট। তো পাকিস্তান একটি পারমাণবিক শক্তি আপনি জানেন, আর সৌদি আরব এটা মানে তেলের এবং স্বর্ণের কারণে এটা একটা স্ট্রং ইকোনমি। আর টার্কি এই নেটো কান্ট্রির 32টার মধ্যে টার্কি হলো দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী টার্কিতে রয়ে গেছে। এবং এই যে নেটোর যে এটা কিন্তু দুইটা মহাদেশে, উত্তর আমেরিকা মহাদেশ আর ইউরোপ। আর এই যে জোটটা হলো, এটা অলরেডি আপনার 3টা এশিয়ান কান্ট্রি, 2টা এশিয়ান কান্ট্রি, একটা ইউরোপিয়ান, টার্কি আপনার ইউরেশিয়ার মধ্যে, হ্যাঁ মানে এটার কিছু অংশ ইউরোপে, কিছু অংশ এশিয়ায়। আর 4 নম্বর যেটা আমরা শুনছি, ইজিপ্ট যদি আসে তাহলে আফ্রিকাও এখানে আপনার যুক্ত হবে। অর্থাৎ 3 মহাদেশের সম্মিলনে জোট হচ্ছে। তো এখানে আমি যে ইন্টারেস্টের কথা বলেছিলাম, এই ইন্টারেস্টের পাশাপাশি সবচেয়ে যে বড় ইন্টারেস্ট, এটা হলো এই যে একটা ধর্মীয় ইসলামিক যে একটা মানে আপনার সম্পর্ক। 3টা দেশই ইসলামিক কান্ট্রি, এবং আমরা এই আশেপাশে যে দেশগুলোর নাম সিরাজুল ইসলাম ভাই বললেন, বা আমরা বিভিন্ন মাধ্যম থেকে জানতে পারছি, ইসলামিক কান্ট্রিগুলোই কিন্তু এখানে মানে যুক্ত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। আর ইরানের পার্শ্ববর্তী মানে নেইবারিং কান্ট্রি, কিন্তু বর্ডারিং কান্ট্রি হলো পাকিস্তান। পাকিস্তানের সাথে ইরানের মানে তেমন কোনো শত্রুতা নেই, বন্ধুত্বই অনেক বেশি। একইভাবে আপনার টার্কির সাথেও আপনার ইরানের, এবং সিরাজুল ইসলাম ভাই যেটা বললেন, মধ্যপ্রাচ্যের সবগুলো দেশের সাথে ইরানের সম্পর্ক সেরকম সম্পর্ক, কারণ এরা সরাসরি আক্রমণ ওই দেশকে করছে না, ওখানে আমেরিকান যে ঘাঁটিগুলো আছে ওখানে তারা আক্রমণ করছে। সুতরাং এই ট্রিটির ভবিষ্যৎ আমি মনে করছি যে এটা আমরা যারা বিশ্বাসী ইসলামিক উম্মার জন্য একটা অত্যন্ত আশীর্বাদ স্বরূপ হিসাবে এসছে। এখানে পাকিস্তান অলরেডি নিউক্লিয়ার পাওয়ার, ইরানও নিউক্লিয়ার পাওয়ার হচ্ছে, এই কারণেই ইরানের উপরে এত সকলের রোষ, বিশেষ করে আমেরিকা। আপনাকে ধন্যবাদ। সিরাজুল ইসলাম, আপনার কাছে জানতে চাইবো, মোহাম্মদ কামরুজ্জামান বলছিলেন যে মুসলিম দেশগুলোরই এই জোটে আসলে যুক্ত হওয়ার সম্ভাবনা বেশি। আবার আপনি কিছুক্ষণ আগেই বলছিলেন যে যেহেতু এই জোটটির একটি ন্যাটোর সাথে মিল রয়েছে, যে এই জোটের কোনো একটি দেশে যদি কেউ হামলা করে পুরো জোটের উপরে হামলা হয়েছে হিসেবে ধরা হবে। সেক্ষেত্রে এই জোটটি কি আসলে ভারতের জন্য মাথা ব্যথার কারণ কিনা, ছোট করে জানতে চাই। ডেফিনেটলি, আমি আগেই বলেছি মাথা ব্যথার কারণ তো বটে, শুধু ভারতের জন্য না, ইসরায়েলের জন্য মাথা ব্যথার কারণ, মেবি আমেরিকার জন্য। কারণ আমেরিকা ব্যাপার, এই জোটটা যদি প্রধানত আমেরিকার ঘাটতি পূরণের জন্য হয়ে থাকে, তার মানে দাঁড়াচ্ছে আমেরিকা মধ্যপ্রাচ্যে থাকবে না। অর্থাৎ আমেরিকা মধ্যপ্রাচ্যে থাকবে না, তাই জোর করে সৌদি আরব বা দ্বারা আরব কান্ট্রির নিরাপত্তা এক ধরনের নিশ্চিত করার চেষ্টা। আর আলটিমেটলি বললাম তো যে যেহেতু পাকিস্তান রয়েছে এবং পাকিস্তান পরমাণু শক্তি, এবং শুধু তাই না, এই যে আগামী 14ই আগস্ট অর্থাৎ আজকে 11 তারিখ, 14 তারিখে পাকিস্তানের স্বাধীনতা দিবস। এই স্বাধীনতা দিবসে পাকিস্তান
এবার নজিরবিহীন সামরিক শক্তি প্রদর্শন করবে ওই স্বাধীনতা দিবসে যে কুচকাওয়াজ বা সামরিক প্যারেড ট্যারেড হয় এইগুলোতে। এর মূল কারণ হচ্ছে যে তার সাথে এখন সৌদি আরব এবং তুরস্ক রয়েছে। এছাড়া যখন জোট হয়েছে এবং এখানে পরমাণু শক্তিধর দেশ, কামরুজ্জামান ভাই যেটা বললেন আমরা সবাই জানি, তো পরমাণু শক্তিধর দেশ হওয়ার কারণে এখানে পাকিস্তান কিন্তু একটা লিডিং পজিশনে থাকবে একরকমের। আসলে এদের নেতা যে কে এটা ডিফাইন করা খুব টাফ, এক একজন এক এক দিক দিয়ে। জি, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। সময় স্বল্পতার কারণে আসলে আজকের সংবাদযোগ এখানেই শেষ করতে হচ্ছে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের সংবাদযোগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় ও তার বিস্তারিত নিয়ে। ৭১-এর সাথেই থাকুন।